ইস্যু ভিত্তিক লড়াই হবে, ইস্যু ভিত্তিক এই রাজনৈতিক লড়াই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বিগত 10 বছরে কি করেছেন তার হিসাব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ছাপ্পা রিগিংটা আটকে দিলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুস হয়ে যাবে। ছাপ্পা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না। সরকার উত্তরপ্রদেশে আছে, সরকার আসামে আছে, কাউকে ঘরও ছাড়তে হয়নি, মসজিদও ভেঙে দেওয়া হয়নি, আজান ওপর নিষেধাজ্ঞা হয়নি, মাদ্রাসার ওপরেও নিষেধাজ্ঞা হয়নি। এই জুজু কতদিন দেখাবে? যে কোনো পুজো আচ্চার মধ্যে আমরা যে চরণামৃতটা খাই দুর্গা পুজোর অঞ্জলি দিয়ে, সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে, সেটার মধ্যেই গোমূত্র, গোচনা, গোময় এগুলো থাকে। হিন্দু মাত্রই যারা অঞ্জলি দিয়েছি তারা প্রত্যেকেই খেয়েছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভা থেকে বলেছেন বিজেপি জিতলে নাকি গোমূত্র এবং গোবর খেতে হবে। শুধু তাই নয়, ডায়মন্ড হারবার, হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করলো বিজেপি। অভিজিৎ দাস ববি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী। এনে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। রাজশ্রীদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ডায়মন্ড হারবার, হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার প্রার্থী ঘোষণা করলেন অভিজিৎ দাস, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? অভিজিৎ দা দক্ষিণ 24 পরগনা পূর্ব সাংগঠনিক জেলার আমাদের জেলা সভাপতি ছিলেন। 2009-2014 সালে উনি ডায়মন্ড হারবার থেকেই প্রার্থী ছিলেন। এলাকাটা উনার জানা, উনি ওখানকার ভূমিপুত্র, হাতের তালুর মতন উনি চেনেন। পুরনো কার্যকর্তা, একজন স্বয়ংসেবক একদম। অনেকে বলছেন বিজেপি কার্যত ওয়াক ওভার দিয়ে দিল, মানে যেই তো সে অর্থে টিভি মিডিয়ার নোন ফেস নয় বলে অনেকে বলছেন। আচ্ছা, দেবশ্রীদি যখন রায়গঞ্জে জিতলেন, সুকান্তদা যখন বালুরঘাট থেকে জিতলেন, জয়ন্ত রায় যখন জলপাইগুড়িতে, তারা কজন পরিচিত ছিলেন? কুনার হেমব্রম, জ্যোতির্ময় সিং মাহাতো, কে চিনত? কজন চিনত তাদেরকে? বিজেপি তো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। ভোট এই নির্বাচনে প্রাসঙ্গিক একমাত্র নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টির পার্সপেক্টিভে, ভারতবর্ষের পার্সপেক্টিভে, গ্লোবাল এরিনার পার্সপেক্টিভে লোক ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, নরেন্দ্র মোদীকে ভোট দেবে। নরেন্দ্র মোদী যে কাজগুলো করেছে এবং যে কাজগুলো করবেন বলে সংকল্পপত্রে যেগুলো প্রকাশ করেছেন, 70 বছরের যে কোনো মানুষ, 70 যে কোনো মানুষ আয়ুষ্মান ভারতের মেডিক্লেমের আওতায় আসবে। গরিব বড়লোক কোনো কিছু দেখা হবে না। অভূতপূর্ব। আমরা তো ওয়েস্টার্ন দেশগুলোর মতন দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, যেখানে স্টেট সমস্ত চিকিৎসার দায়িত্ব নেবে, আস্তে আস্তে শিক্ষার দায়িত্ব নেবে। সেই দিকে তো আমরা এগোচ্ছি। আপনি কতটা আত্মবিশ্বাসী অভিষেকের বিরুদ্ধে আপনাদের প্রার্থী যথাযথ লড়াই করবেন? ইস্যু ভিত্তিক লড়াই হবে, ইস্যু ভিত্তিক এই রাজনৈতিক লড়াই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বিগত 10 বছরে কি করেছেন তার হিসাব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আমরা কি করতে চাই, আমরা তার খাতিয়ান দেব, আমরা সেটাকে নিয়ে যাব। আমরা ডায়মন্ড হারবার, দক্ষিণ কলকাতা লাগোয়া হচ্ছে মহেশতলা, বজবজ, রাজারহাট, সল্টলেক যদি উপনগরী হতে পারে, তাহলে পরে মহেশতলা বজবজ উপনগরী হতে পারলো না কেন? তারাতলা ছাড়ানোর পর থেকে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা ছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা ধ্বংস হয়ে গেল কেন? তারাতলার থেকে মহেশতলা বজবজের এখনো বস্তা পচা 2টো মাত্র বাস রুটের বাস চলে, কেন সেটা পারলো না? পাবলিক ট্রান্সপোর্টের কি অবস্থা? তারাতলা থেকে নিয়ে বজবজ ক্রস করলে পরে একটা পার্টিকুলার আবাসন প্রজেক্টের জন্য একখানা ফ্লাইওভার তৈরি হয়ে গেল, সম্প্রীতি ফ্লাইওভার, কিন্তু তার নিচের রাস্তাটা তো চন্দ্রপৃষ্ঠ হয়ে বসে আছে। যে কোনো দিন সে ফ্লাইওভার ভেঙে যেতে পারে, সেরকম অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা স্কুল তৈরি করতে পেরেছে, কলেজ তৈরি করতে পেরেছে, হাসপাতাল তৈরি করতে পেরেছে। চিকিৎসার জন্য মহেশতলা, বজবজ, ডায়মন্ড হারবারের মানুষকে সিএমআরআইতে আসতে হয়। কেন আসতে হবে? আইটি হাব, উপনগরী, টাউনশিপ কিছুই করতে পারেনি। বিখ্যাত হচ্ছে ওখানকার বাজি কারখানা, বাজির ব্যবসা। সেই বাজি ব্যবসায়ীদের কি করলো? ধ্বংস হয়ে যাচ্ছে, ওটার বোমা শিল্পে পরিণত করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও বলতে পারলো না ডায়মন্ড হারবার কাকদ্বীপ কানেক্টিভিটি করতে হবে, রাস্তা চওড়া করতে হবে। বজবজ, বাউরিয়া দুটোই উনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে, মানে দুটো নয়, বজবজটা উনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে। বজবজ, বাউরিয়া, তৃতীয় হুগলি সেতু, আউটার রিং রোড, কলকাতার বাইরে দিয়ে রাস্তা তৈরি করে ট্রাফিক সার্কুলেট করে দেওয়া, বাইরে বার করে দেওয়া, যাতে সিটির মধ্যে দিয়ে না যেতে হয়। দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগরদ্বীপ, হলদিয়া, ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্কের মতন ওরকম একখানা রোড প্রজেক্ট মোহনার ওপর দিয়ে
এগুলো নিয়ে কোনো কথা বললে না। দক্ষিণ 24 পরগনার যে ডেমোগ্রাফি নয়, জিওগ্রাফিক্যাল যে অবস্থান, সেই অবস্থানে দক্ষিণ 24 পরগনা পৃথিবীর লার্জেস্ট ক্যান্ড ফিশের হাব হতে পারে। এত ধরনের মাছ ওখানে চাষ হয় এবং যে মাছের ডিমান্ড আছে ইন্টারন্যাশনাল মার্কেটে, কেন সেটা নিয়ে কথা বলছেন? একটা MBA পাস ছেলের কাছ থেকে তো আমরা এটা শুনতে চাই, এগুলো নিয়ে কথা বলুক। সেটা না বলে একটা ওই ফুটবল কাপ, জাহাঙ্গীর শাহজাহানদের অত্যাচার, এর বাইরে তো আর কিছু নয়। আর বস্ত্র বিতরণ, এছাড়া ডায়মন্ড হারবার কি হয়েছে? তৃণমূলের মুখপাত্র এর আগে বলা বলে শুরু করছিল 4 লাখ ভোটে জিতবেন, মার্জিনে, ভোটে নয় 4 লাখ মার্জিনে জিতবেন অভিষেক ব্যানার্জি। কিভাবে দেখছেন এই স্টেটমেন্টটা? দেখুন, ওরা 4 লাখ মার্জিনে 3 লাখ মার্জিনে যেতে হচ্ছে, ঠিক যেভাবে CPM এর ওই নন্দরানী দল আর অনিল বসুরা 6 লাখ মার্জিনে জিততো, ওরকম ছাপ্পা রিগিং করে। ওর যদি এতই ক্ষমতা থাকে, ওরা পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারলো না কেন? অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের বজবজ পৌরসভার নির্বাচনে কি কেস আমরা দেখেছিলাম, পূজালিতে কি ঘটনা ঘটেছিল। আগে পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনগুলো ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত করুক, তখনই বোঝা যাবে মার্জিন কত হবে। আপনি কতটা কনফিডেন্ট যে অভিজিৎ দাসের বিরুদ্ধে 4 লাখ ভোটের মার্জিনে অভিষেক ব্যানার্জি জিতবেন না? মানুষ জয়নগর, দলুয়া খাকি সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর ব্যাংক করে থাকে তো, আর ছাপ্পা রিগিং এর উপর। ছাপ্পা রিগিংটা আটকে দিলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুস হয়ে যাবে। মানে অভিজিৎ দাসের বিরুদ্ধে আপনি বলছেন? একদম, ছাপ্পা রিগিংটাকে যদি আটকে দেওয়া যায় তাহলে পরে, কারণ সংখ্যালঘু মানুষ তো বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবিক কোনো উন্নয়ন করেননি, একটা জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোটটা, বিশেষ সম্প্রদায়ের ভোটটাকে উনি নিয়ে গেছেন, শুধু তাদেরকে জুজু দেখেছেন। সরকার উত্তরপ্রদেশে আছে, সরকার আসামে আছে, কাউকে ঘরও ছাড়তে হয়নি, মসজিদও ভেঙে দেওয়া হয়নি, আজান ওপর নিষেধাজ্ঞা হয়নি, মাদ্রাসার ওপরেও নিষেধাজ্ঞা হয়নি। এই জুজু কতদিন দেখাবে? এখনকার মানুষই তো বলছে। আপনি বলছেন ছাপ্পা ছাড়া দেখিয়ে জিতে দেখা অভিষেক ব্যানার্জি কার্য? একদম, ছাপ্পা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না। তৃণমূলের কেউই ছাপ্পা ছাড়া জিততে পারবে না। স্পেসিফিক কয়েকটা মুখ ডেফিনেটলি তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সেই সংখ্যাটা বড়ই কম তৃণমূলে। কারণ তৃণমূলের এত নেগেটিভিটি, প্রত্যেকটা নেতা জেলে যাচ্ছে, প্রত্যেকটা নেতা খাটের তলার থেকে টাকা, খাটের ওপরে গার্লফ্রেন্ড, রাশিয়ান গার্লফ্রেন্ড, বিদেশি গার্লফ্রেন্ড, তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। এই জিনিসটা তো পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে, বাঙালির মধ্যে তো এটা ছিল না। মমতা ব্যানার্জি বলছেন বিজেপি এলে মানুষকে গোমূত্র এবং গোবর খেতে হবে, আমরাও তো ভয় পাচ্ছি এটা শুনে। আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি চণ্ডীপাঠ, মা সরস্বতীর মন্ত্র ঠিক করে বলতে পারেন না, উনি হয়তো জানেন না যে কোনো পুজো আচ্চার মধ্যে আমরা যে চরণামৃতটা খাই দুর্গা পুজোর অঞ্জলি দিয়ে, সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে, সেটার মধ্যেই গোমূত্র, গোচনা, গোময় এগুলো থাকে। পঞ্চগব্য দিয়ে চরণামৃত তৈরি হয়, তার মধ্যে গোমূত্রও থাকে। তো গোমূত্র আমরা সবাই, হিন্দু মাত্রই যারা অঞ্জলি দিয়েছি তারা প্রত্যেকেই খেয়েছি, এটা নতুন কোনো কথা নয়। বিজেপি এলে ফোর্সফুলি এটা খাওয়ানো হবে বলা হচ্ছে, ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা হবে। কোন ফুড হ্যাবিটটা চেঞ্জ করা হবে? আমরাও তো বিজেপি করি, আমরা তো বাঙাল, তা আমরা কি মাছ মাংস খাই না? হিন্দু গরুর মাংস খায় না, শুয়োরের মাংস খায় না। যে কোনো বাড়িতে, আপনার বাড়িতেও নিশ্চয়ই হয় না, আমার বাড়িতেও হয় না, কোনোটাই হয় না। আমরা পাঁঠা খাই, মুরগি খাই, মাছ খাই, তো কোথাও তো কোনো বলা হয়নি। তো মমতা ব্যানার্জি এত ভয় দেখাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি, এটা লোকসভার নির্বাচন, দেখুন মমতা ব্যানার্জির লোকসভার নির্বাচনটাকে পঞ্চায়েত আর বিধানসভা নির্বাচনে নামিয়ে দিয়েছেন। উনি 42টা ক্যান্ডিডেট, পশ্চিমবঙ্গে 42টা আসন, আরো 2-3টে আসন পেয়েছেন অন্য রাজ্য থেকে, ধরলাম 45টা আসন নিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু উনি এখনো অবধি একবারও দাঁড়িয়ে বললেন না ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কি হবে। আমরা প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি হতে চাইছেন, তার মুখ থেকে ভারতের পররাষ্ট্রনীতি কি হবে এটা শুনতে চাই, ভারতের অর্থনীতি কি হবে এটা শুনতে চাই, ভারতের প্রতিরক্ষা নীতি কি হবে, ভারতের পাকিস্তান নীতি কি হবে, বালুচিস্তান নিয়ে মমতা ব্যানার্জির কি স্ট্যান্ড পয়েন্ট, কাশ্মীরকে নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট, পিওকে নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট, তিব্বতকে নিয়ে চায়নার ব্যাপারে উনার কি মতামত, দক্ষিণ পূর্ব এশিয়ান রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন, ইন্ডিয়া কি সেই বড় জায়গার পার্টটা প্লে করবে যেটা বর্তমানে করছে।
আজকে গ্লোবাল এরিয়ায় ইন্ডিয়া যে পার্টটা প্লে করছে, ভারতবর্ষের যে স্থানটা হয়েছে, ভারতকে মধ্যস্থতা করার জন্য ডাকা হচ্ছে। সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওনার কি নীতি? ডিফেন্স সিস্টেমসকে নিয়ে, অগ্নি নিয়ে, পৃথিবী নিয়ে, অগ্নি মিসাইলস, পৃথিবী মিসাইলস, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস নিয়ে, গ্লোবাল ইকোনমি নিয়ে উনি কোন পজিশনে ইন্ডিয়াকে নিয়ে যেতে চাইছেন? আজকে এটা একটা 5th লার্জেস্ট ইকোনমি, উনি 3rd লার্জেস্টে নিয়ে যাওয়ার জন্য কি প্ল্যানিংস আছে ওনার কাছে? উনি তো বলছেন না ভারতবর্ষ এটা শুনতে চায়। উনি সিএ নিয়ে বলছেন, ঈদের নামাজের মঞ্চে, ঈদের উৎসবের মঞ্চে উনি বলেছেন সিএ হলে আলটিমেটলি অনেককে ভারত থেকে চলে যেতে হবে। আবার ফের একবার ওই মঞ্চটাকে ব্যবহার করে উনি বলেছেন। সেটাই তো হচ্ছে কথা। মমতা ব্যানার্জি তো খুব ভালো করেই জানেন যে সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার, কাউকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। তো তাহলে উনি সিএর কথা, সিএটাকে ভুল বোঝাচ্ছেন কেন? আর সিএ তো ভারতবর্ষের পার্লামেন্টে পাস হওয়া একটা বিল, তা সেটা নিয়ে উনি কথা না বলে উনি সেটা, সিএ তো হয়ে গেছে, সিএ তো ইটস ডান, ডাস্টেড, ক্লোজড। মমতা ব্যানার্জি ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট। ওনার কোনো অধিকারই নেই, এখতিয়ার নেই। উনি লোকসভা নির্বাচনের যে ইস্যুসগুলো আছে সেগুলোকে নিয়ে অ্যাড্রেস করুন। উনি কি অন্য কোনো প্রধানমন্ত্রী হতে চাইছেন? অন্য কোনো স্টেটের কোনো বিষয় নিয়ে তো কথাই বলতে শুনছি না ওনার কাছ থেকে। কোন কোন স্টেটের কি বিশেষত্ব, সেটাকে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে সেটাকে প্লেস করা যায়। কিন্তু উনি ইডি সিবিআই নিয়ে বলেছেন, অভিষেক ব্যানার্জি চপারে আইটি রেড নিয়ে উনি বলছেন এটা একটা রাজনৈতিক রেড বলছেন তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার। যেদিনকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে ইলেকশন ঘোষণা করলো, সেদিনকে পরিষ্কার ভাষায় ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছিল। এবং রেড তো অনেক জায়গায় হচ্ছে, তো বিজেপির রিয়াকেও তো ধরা হয়েছে শুনলাম। তো তাহলে পরে নতুন কি আছে? তৃণমূল মানে যদি চোর হয়, এটা যদি প্রতিষ্ঠিত একটা ফ্যাক্ট হয় পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের, আর আপনি বলছেন রেড হচ্ছে, ইনকাম ট্যাক্সের 1 মার্চ থেকে নিয়ে আজকে 16 এপ্রিল আজকে নিয়ে প্রায় 5,000 কোটি টাকা, মানে গড়ে 100 কোটি টাকা করে ধরা পড়েছে কালো টাকা। এটা নিয়ে বলুক, এই টাকাগুলো কার? এত বড় সফলতা ইনকাম ট্যাক্সের, ইডি সিবিআই এর কোথা থেকে হচ্ছে? অবশ্যই ন্যায্য প্রশ্ন। 5,000 কোটি টাকা ভাবতে পারেন সাধারণ মানুষ আইটি রেট করে, প্রধানমন্ত্রী বলছেন 3,000 কোটি টাকা ইডি রেট করেছেন, হাজার হাজার কোটি টাকার কথা সাধারণ মানুষ শুনতে পাচ্ছেন। কিন্তু ইস্যু ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিদেশের সাপেক্ষে বৈদেশিক কোনো ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি আলোচনা করছেন না কেন, এই প্রশ্ন তুললেন রাজশ্রী লাহিড়ী। আর ছাপ্পা ছাড়া জিতে দেখাক অভিষেক, প্রচ্ছন্ন বার্তা অভিষেক ব্যানার্জিকেও। অসংখ্য ধন্যবাদ রাশিদা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন ডায়মন্ড হারবার নিয়ে। নিঃসন্দেহে এই কমেন্টগুলো আমি পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। ধন্যবাদ।